কোনো আবেদন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট বরাদ্দ, জালিয়াতির মামলায় এবার শেখ হাসিনা জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে প্লট দুটি নিয়ে নেয়। মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গুলশানের প্লট জালিয়াতির ঘটনায় টিউলিপ সিদ্দিক এবং রাজুকের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বিএনপির বৈঠক। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। ৫ বছর সরকারকে রাখার বিষয়ে জনগণ বলেছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা, মের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন, মাঝামাঝি সময়ে ভোটার তালিকা, অংশীজনদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে ভোটের তারিখ। কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ, হল খুলে দেওয়ার দাবিতে তাদের বিক্ষোভ। বিভিন্ন দাবিতে রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের রেলগেট অবরোধ। কংক্রিটের দেয়ালে বন্দি শহরে শিশুর শৈশব, বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, নেতিবাচক প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের ওপর, বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। প্রধানমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছেন পূর্বাঞ্চলের একটি প্লট, আরেকটি প্লট দিয়েছেন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন অভিযোগে দুদকের ২ মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের অভিযোগ, কোনো আবেদন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। এদিকে গুলশানের প্লট জালিয়াতির ঘটনায় টিউলিপ সিদ্দিক ও রাজুকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ, বাড়ি গাড়ি, এর প্রতি আমার কোনো লোভ নেই। জনসাধারণের সামনে নিজেকে নির্লোভ দাবি করলেও আড়ালে হাতিয়ে নিয়েছেন পূর্বাঞ্চলের ১০ কাঠার প্লট। রাজুকে করেননি আবেদন, প্লটের কথা উল্লেখ নেই হলফনামায়ও। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করে দুদক। পরে মার্চে অভিযোগের সত্যতা দাবি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাঞ্চল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার নিজের নামে ১০ কাঠা প্লট সে বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। দুদকের আরেক মামলায় অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাঞ্চলের ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১৫ জন আসামির বিরুদ্ধে ২টি মামলায়, বিশেষ মামলা ২৬-২৫ এবং বিশেষ মামলা ২৫-২৫, এই ২ মামলায় দুদকের তদন্তকারী কর্মকর্তা আজ চার্জশিট দাখিল করে। আজকে মামলাটি আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল, সেই হিসাবে আজকে মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং পরবর্তী তারিখ ২৯/৪ পরবর্তী তারিখের জন্য দিন ধার্য আছে। এর মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের ৪ মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে গুলশানে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও রাজুকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে প্রসিকিউশন। এতদিন লাশ পোড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হলেও এখন গুলিতে কারা জড়িত সেই তথ্য মিলেছে। প্রসিকিউশন বলছেন, এই মামলার মধ্য দিয়ে শুরু হবে জুলাই গণহত্যার বিচার। এদিন এক ব্যক্তিকে ৪৭ দিন গুম করে নির্যাতনের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে
গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। অপহরণের পর গুম করে ৪৭ দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪৭ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য দুটো মামলায়, ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। এটা আমাদের আজকে মিসকেস প্রথম ফাইল করা হয়েছে। কোনো পিক অ্যান্ড চুজ নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সহ সমসাময়িক বিষয়ে আলোচনায় কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলের সাক্ষাতে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোড ম্যাপের ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সেদিন দুপুর 12টায় হবার কথা এই বৈঠক। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় আশ্বস্ত নয় দলটি, তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। একটা নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উচিত, রোডম্যাপ আসা উচিত। সে কারণে আগামীকাল আমাদের দলের শীর্ষ পর্যায়ের যারা আমাদের নীতি নির্ধারক, তারা সরকারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, সরকারও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আগেও যেভাবে কথা বলেছে, এখনও জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সেই কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। এছাড়াও নির্বাচন কমিশনকে তিনি যেন আদেশ দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সম্পন্ন করার। ১.৫ বছর আগে বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে ১৭ এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে মনে করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সংবিধান সংস্কার কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০০টিরও বেশি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে এনডিএম। ববি হাজ্জাজ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাখ্যান, সংবিধানে বাহুত্ববাদ, ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ একাধিক প্রস্তাবে আপত্তি জানায় এনডিএম। সেই সঙ্গে সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবেরও বিরোধিতা করেন ববি হাজ্জাজ। প্রধানমন্ত্রীর মেয়াদ ২ টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সাথেও আমরা দ্বিমত পোষণ করেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্ন মত রয়েছে। অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, এটি সরকারের নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় চট্টগ্রামে নববর্ষ উদযাপনের মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি তো কিছুই বলি নেই, ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নেই। আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনার চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন, এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে।
আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আগামী মে মাসে ডাকসু নির্বাচনের জন্য গঠন করা হবে নির্বাচন কমিশন এবং চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। নির্বাচনের অগ্রগতির বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক টাইমলাইনে এমন তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখনও চূড়ান্ত হয়নি ভোটের তারিখ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। আর নির্বাচনের পথে এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তবে অতীতের মতো বিতর্কিত কোনো নির্বাচন চান না তারা। শাকির আহমেদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্ল্যাটফর্ম ডাকসু, কিন্তু বছরের পর বছর এই ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় বারবার উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর গত ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। মঙ্গলবার ডাকসু নির্বাচনের টাইমলাইন প্রকাশ করে নানা পদক্ষেপের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে বলা হয় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংশোধন করে তা ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে, আর আচরণবিধি সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচনের অগ্রগতির বিষয়ে আরও বলা হয় মে মাসের প্রথমার্ধে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন কমিশন গঠন করা হবে, আর মের মাঝামাঝিতে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ভোটার তালিকা চূড়ান্ত করবে কমিশন। এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা, তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। অন্যথায় আগের মতো বিতর্কিত নির্বাচনের আশঙ্কা ছাত্রছাত্রীদের। ডাকসু হতেই হবে, অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি এই যে এতদিন পর হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কোশ্চেনেবল। এটা নিয়মিতভাবে হওয়া উচিত। পুরাতন রাজনৈতিক দল বা নতুন যে রাজনৈতিক দল হলো তাদের প্রভাবমুক্ত একটা প্যানেল আমরা পাবো, হয়তো স্বতন্ত্র মেজরিটি থাকবে, যেখানে স্টুডেন্টদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে, বা যেখানে যে প্যানেলটা হচ্ছে সরকারকে কোয়েশ্চেন করতে পারবে। দেখা যাচ্ছে যে হলে কোনো রকম অসুবিধা করতে পারে অথবা প্রভাব খাটাতে পারে, এতে প্রভাবে অপব্যবহার করতে পারে, এমন কেউ আসলে এটা আমরা চাই না। মূলত কবে হতে পারে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। তারা তো প্রধানতম স্টেক হোল্ডার, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো এই রেঞ্জটা বলার আগে আমরা তাদের সাথে আরেকবার মত বিনিময় করব। পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান কর্তৃপক্ষের। কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ও হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তারা। এদিকে শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্তদের বিচার সহ দ্রুত ক্যাম্পাসের নিরাপদ পরিবেশের দাবি জানান তারা। হল খুলে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। আগামী 4 মে একাডেমিক কার্যক্রম এবং 2রা মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে স্লোগানে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, সোমবার রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে বাকবিতণ্ডা হয়। এরই জেরে ওই শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয় কয়েকজন। দ্রুত ক্যাম্পাসে সিএনজি অটোরিকশা চালকদের আইডি কার্ড রাখা, চক্রাকার বাস চালু করা সহ বেশ কয়েকটি দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
এছাড়া পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়া এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম সংকট সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। নিয়মিত মেডিকেল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, যেভাবে তারা নিয়মিত ওয়ার্ড পাচ্ছে, ক্লাস পাচ্ছে, সবকিছু পাচ্ছে, সেই দিক দিয়ে আমরা বঞ্চিত। হসপিটালে আমরা ওয়ার্ড আর ইন্টার্ন করার সুযোগ পাই, সেখানে যেন পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়। তবে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শামীমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী রেলগেট এলাকায় আছেন শাহিন আলম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। সরাসরি শুরুতেই যাব শাহিনের কাছে। শাহিন, 6 দফা দাবিতে এই তপ্ত রোদে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে পলিটেকনিকের স্টুডেন্টরা। এখানে সকাল থেকে তারা এই নগরীর এই রেলগেট মোড়টিতে অবস্থান নিয়েছেন। মূলত 6 দফা দাবিতে তারা তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আমরা এখানকার স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, দাবির বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন, তাদের মূল দাবিটি হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে জুনিয়র ও ইনস্ট্রাক্টর পদে যেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতি দেওয়া হয়েছে সেটি হাইকোর্টের মাধ্যমে সেটি বাতিল করতে হবে। এছাড়া পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য বয়সের কোনো সময়সীমা থাকে না, সেটি তারা বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছেন এবং বলছেন যে মূলত এই 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মোড়ে অবস্থান করবেন এবং দাবি আদায়ের ঘোষণা আসলে পরবর্তীতে তারা এই রাস্তাটি ছেড়ে দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এই মোড়ের পাশেই অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং শিক্ষার্থীরাও তারা কিন্তু তাদের শান্তিপূর্ণভাবে তাদের সেই অবস্থান কর্মসূচি বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছে। এতে করে এই রেলগেট মোড়ের আশেপাশে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং কিছুটা দুর্ভোগও হচ্ছে। আসলে যারা নগরীর এই দিক থেকে সেদিকে যাচ্ছেন তারা সেটি জানছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা শুধু আজকে নয়, তারা গত অনেক দিন ধরে তারা একই দাবিতে তারা তাদের এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে খুলনায়ও আন্দোলন চলছে, সেখানকার খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবি কিন্তু এখন 1 দফা দাবিতে কনভার্ট হয়ে এসেছে। অর্থাৎ শিক্ষার্থীদের এখন একমাত্র দাবি উপাচার্যের পদত্যাগ এবং সেই দাবি তারা জানিয়েছেন, বিক্ষোভ শুরু করেছেন। একই সাথে আমরা দেখছি যে হলগুলো আসলে তালাবন্ধ রাখা হয়েছিল, সেই সব হলে তালা ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। ইতিমধ্যে তারা 3টি হলে তালা ভেঙে ফেলেছেন, অর্থাৎ খানজাহান আলী হল, রশিদ হল, শহীদ স্মৃতি হল। 3টি হলে তালা কিছুক্ষণ আগে ভেঙে তারা পর্যায়ক্রমে অন্যান্য হলগুলোর দিকে আগাচ্ছেন। এই মুহূর্তে রয়েছে ফজলুল হক হলের সামনে। সেই হলে যে তালা রয়েছে সেটি শিক্ষার্থীরা ভাঙার চেষ্টা করছেন এবং তারা আসলে বলছেন যে সিদ্ধান্ত এসেছে গত রাতে সিন্ডিকেটের সভা থেকে, সেই সিদ্ধান্ত আসলে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। তারা বলছেন এই যে সিদ্ধান্ত, এটি আসলে প্রহসনমূলক সিদ্ধান্ত হয়েছে। সেখানে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার কথা বলা হয়েছে এবং হল আগামী 2 মে খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে তো কোনো সিদ্ধান্ত তারা মানেননি। তারা বলছেন উদ্দেশ্যমূলকভাবে আসলে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং একই সাথে যে হল, সেই হলটি দীর্ঘদিন বন্ধ রাখার জন্য এক ধরনের ষড়যন্ত্র তারা হিসেবে দেখছেন। আমরা দেখছি আসলে রড দিয়ে তারা যে ফজলুল হক হলের তালা রয়েছে সেই তালা ভাঙার চেষ্টা করছেন এবং তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করবেন। অর্থাৎ তারা তাদের যে দাবির কথা জানিয়েছিলেন সেই দাবি যথাসময়ে না মানাতে তারা বাধ্য হয়ে তালাটি ভাঙছেন বলে জানছেন। আমরা দেখছি ফজলুল হকের তালাও ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ 4টি হলের তালা এখন পর্যন্ত ভেঙে ফেলা হলো এবং শিক্ষার্থীরা সেখানে আসলে প্রবেশ করছেন। এরপরে তারা পরবর্তী ছাত্রদের যে আরো 2টি হল রয়েছে সেই 2টি হল পর্যায়ক্রমে ভাঙবেন বলছেন। শুধু মেয়েদের যে একটি হল রয়েছে সেটি এখন ভাঙা হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একসাথে জানিয়ে রাখতে চাই
গত 18 ফেব্রুয়ারি এবং 19 তারিখে যে ঘটনা ঘটেছিল কুয়েটে, সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। সেই আহতের প্রেক্ষিতে তারা কিন্তু কুয়েট বেসির উপাচার্য সহ 6 দফা দাবি জানিয়েছিলেন, বিচারের দাবি করেছিলেন জড়িতদের। কিন্তু সেই সব দাবি আসলে যথাসময়ে পূরণ হয়নি বলে তারা দাবি জানাচ্ছেন এবং বলছেন সব দাবি পূরণ না হতে তারা আসলে এখন 1 দফা দাবিতে রয়েছেন। সেই 1 দফা দাবি কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে কুয়েট ভিসির পদত্যাগই তাদের এখন একমাত্র দাবি এবং তারা তালাটি আসলে 4টি হলের তালা ভেঙে ইতিমধ্যে ফেলেছেন। আমরা দেখেছি আরো 2টি হলের তালা ভেঙে তারা হলেই রাত্রি যাপন করবেন। গত 2 রাত তারা যে বাইরে খোলা আকাশে নিচে থেকেছেন সেটি তারা আর থাকবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা থেকে তানজিম আহমেদ এবং এর আগে রাজশাহী থেকে শাহিন আলম যোগ দিয়েছিলেন। ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে 11:30টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে 2 কলেজের শিক্ষার্থীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। ঢাকা কলেজের এক ইন্টারমিডিয়েট একটা ছেলের কাছ থেকে আইডি কার্ড ছিল, সিটি কলেজের কাছে ছেলে এসে তার আইডি কার্ডটা নিয়ে গেছে এবং তাকে মারছে কয়েকটা। যাচ্ছিল সিটি কলেজের দিক দিয়ে, ওদেরকে একজনকে ঘুষি মারছে, প্লাস হচ্ছে পকেট ছিঁড়ে ফেলছে। ফেসবুকে এরা লেখালেখি করে, তো ওদের কলেজের বিভিন্ন ধরনের ফেসবুকের গ্রুপ ট্রুপ আছে, তো লেখালেখি করলে এরা এগুলো নিয়ে একজন আরেকজনকে ইনস্টল ফিল করে। এটা থেকেই মূলত শুরু হয়। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে এসে বিষয়টাকে 2 পক্ষকে 2 দিকে পাঠিয়ে দিতে সমর্থ হয়েছি। গার্মেন্টস শিল্পকে বেকায়দায় ফেলে রাজনৈতিক চাপ তৈরি করতে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। এমন অভিযোগ ব্যবসায়ীদের সংকট কাটাতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি ইউরোপ এবং আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসার সুযোগ দেওয়ার তাগিদ তারা দিয়েছেন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলো। বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরকেই পরিশোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত 3 বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতকে বেছে নিয়েছিল। কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মত তাদের। র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করে যে লিড টাইমটাতে আমরা এক্সপোর্ট করতে হয়, টাইম আমরা কভার করতে পারি না। টাইমিংয়ের ক্ষেত্রে গিয়ে অলমোস্ট কার্গো কিন্তু আমাদের ইয়ার করতে হয়। ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে ভারতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মনে করছেন তারা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের যে কোনো একটি ফ্রি কান্ট্রি যেমন হল্যান্ডে একটি সরাসরি কার্গো ফ্লাইট চালু করি, এছাড়া ইউএসের সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রপ্তানি হয়েছে মাত্র 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। গত 4 দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত এর চেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে এসেছে। তাই গার্মেন্টস ব্যবসায়ীরা আশা করছেন বিকল্প রূপ তৈরি করা গেলে এই সংকট সহসাই কাটানো যাবে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। শৈশব মানেই বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, হইচই, রঙিন দিনরাত। কিন্তু শহরের কংক্রিটের দেয়ালের ফাঁকে আটকে থাকা শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে নিঃসঙ্গতায়। খেলার মাঠের অভাব এবং ব্যস্ত পারিবারিক জীবন শিশুকে গড়ে তুলছে একা, নিঃসঙ্গ এবং আবেগশূন্য মানুষ হিসেবে, যার অনেকটাই ব্যতিক্রম গ্রামের শিশুদের ক্ষেত্রে। গ্রামের চেয়ে শহরের শিশুরা হচ্ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর, যা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে নেতিবাচক প্রভাব। সমাজবিজ্ঞানীরা বলছেন শিশুদের জন্য খেলার মাঠ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করা। উমে হানির প্রতিবেদন। কংক্রিটের দেয়ালে বন্দি জীবন, আলো আঁধারির মাঝে তীব্র এক দীর্ঘশ্বাস। শূন্যতা কাটাতে বারান্দার গ্রিল পেরিয়ে ওপাশে বন্ধু খোঁজার চেষ্টা। দূরত্বের মাঝেও খেলার সঙ্গী খোঁজার ব্যাকুলতা নিয়ে এভাবেই শহুরে শৈশব কাটছে প্রজ্ঞার।
দল বেঁধে মাঠে হাড়ে রেড়ে করে দৌড়, বাঁধনহারা দুরন্ত শৈশব, কালের পরিক্রমায় সবই এখন স্মৃতি। সম্পর্কের সীমানাও যেন এখন আটসাট। তাই তো ঘরের কোণে বসে মোবাইলে কার্টুনের রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়া শহরের শিশুদের নেই কোনো বন্ধুত্ব, নেই খেলায় মেতে ওঠার আনন্দ। বেশি একটা মাঠ নাই, বাসায় খেলি বসে বসে। আমরা খেলি, আমাদের খেলা অতটা সুযোগ সুবিধা হয় না, আমাদের ভাইয়েরা খেলে, অন্যরা খেলে, এর জন্য আমাদের মাঠ একদম কম হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি শিশুর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন 1 ঘন্টা শারীরিক সক্রিয়তা, যা শহরের শিশুরা একেবারেই পাচ্ছে না। এর ফলে তারা রঙিন শৈশব তো হারাচ্ছে বটেই, তার সাথে তারা হয়ে পড়ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর। তবে ব্যতিক্রম গ্রামের শিশুদের বেলায়। নদীর পানিতে ডুব সাঁতার, বন্ধুদের সাথে খুনসুটি, গল্পে শৈশব এখানে মুক্ত পাখির মতো, যেন বইয়ের বাইরে শেখার আছে এক বিশাল জগৎ। এই শিশুদের ছেলেবেলা রঙিন হয় প্রকৃতির অফুরন্ত রঙে, দিন কাটে একান্ত পারিবারিক আবহে। গবেষণা বলছে শহরের শিশুরা ঘরের বাইরে খেলার সুযোগ পায় দিনে গড়ে 1 থেকে 2 ঘন্টা, যেখানে গ্রামের শিশুরা পায় 4 থেকে 5 ঘন্টা। এছাড়াও 2022 সালে প্রকাশিত এক গবেষণা অনুসারে দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের 73.5% মাঝেই রয়েছে মানসিক চাপজনিত লক্ষণ, যার মধ্যে গ্রামীণ কিশোর কিশোরীদের মধ্যে চাপ দেখা যায় সবচেয়ে কম, যা প্রায় 32%। দীর্ঘদিন একাকিত্ব নিয়ে শৈশব পার করছে যেসব শিশু, তাদের মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব। কমিউনিকেশন স্কিল বলেন বা অন্যান্যদের সাথে বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশন বা বিভিন্ন এনভায়রনমেন্টে, বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনে ওদের এই ক্যাপাবিলিটিটা কম্পারেটিভলি গ্রামের বাচ্চাদের তুলনায় একটু পুয়ার। নিরাপত্তার ক্রাইসিসটা দূর করতে পারে এবং কিছু দৃশ্যমান মেজার নিতে পারে। খেলাধুলার মাঠ এবং এক্সটেন্ডেড পরিবার বাসা নিয়ে আসলাম এবং আমরা তাদের সাথে বাচ্চাদের সময় কাটাতে দিলাম এবং এক্ষেত্রে তারাও মূল্যবোধে শিক্ষিত হলো। প্রযুক্তির নেতিবাচক প্রভাবে গ্রামের শিশুদের রঙিন শৈশবও ধীরে ধীরে হচ্ছে ধূসর। সেজন্য শহর কিংবা গ্রাম সবখানেই প্রয়োজন শিশুর বাড়তি যত্ন ও সুরক্ষা, যাতে প্রতিটি শিশুই তার শৈশবকে মনে রাখতে পারে রঙিন জলছবির মতো। না হয় আক্ষেপে পূর্ণ তার শৈশবের দায়ভার বর্তাবে আমাদের সবার উপর। মেহানি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সিলেটে তৃতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ। প্রথমবারের মতো পুরো দলকে নিয়ে লাক্কাতুরায় ফিল সিমন্স, স্কিল ট্রেনিংয়ে শান্তরা। এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে চলছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে দেশের মাছের উৎপাদন বাড়বে বলে মনে করেন জেলেরা। তবে তারা বলছেন নিষেধাজ্ঞা চলাকালে সরকার যে খাদ্য সহায়তা দেয় তা দিয়ে পরিবার নিয়ে 2 মাস চলার উপযোগী নয়। সরকারি সহায়তা বাড়ানোর দাবি জেলেদের। অলস পড়ে আছে মাছ ধরার নৌযান। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ট্রলার নিয়ে উপকূলে ভিড়তে থাকেন জেলেরা। সোমবার মধ্যরাত থেকে সাগরে চলছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। দেশের সীমানায় ঢুকে ভারতীয় জেলেদের মাছ ধরার দীর্ঘদিনের অভিযোগ ছিল, তাই এবারই প্রথম ভারতের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে একই সময়ে দেয়া হয় এই নিষেধাজ্ঞা কর্মসূচি। এতে মাছের উৎপাদন বাড়বে বলে মনে করেন জেলেরা। তবে তাদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেয়া হয় তা দিয়ে পরিবার নিয়ে 2 মাস চলার উপযোগী নয়। আমাদেরকে যে 86 কেজি চাউল দেওয়া হয় 2 ভাগ করে, এগুলো আমাদের মোটেই হয় না। সরকার পক্ষ থেকে যদি কিছু চাউল হোক কোনো কিছু অনুদান দিত, হয়তো অনেকটা ভালো হইতো, কারণ এরা চলতে পারতো। যেহেতু আগে ভারতের ট্রলার আমাদের বাংলাদেশের ভিতরে এসে মাছ ধরে নিয়ে যেত, এখন সেই সুযোগটা হচ্ছে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত চলবে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এ সময় কোস্ট গার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্ক ফোর্স সমুদ্রে অভিযান চালাবে। ওমর ফারুক, সময় সংবাদ। ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে আবারও চাপ দিচ্ছে আইএমএফ। তা করা হলে মুদ্রা বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত কার্যকর করার পক্ষে ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকও বলছে নজরদারিতে রেখেই বাজার ভিত্তিক করা হবে ডলারের দাম। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্ট।
ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের ৮ মে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে ১০ টাকা বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তিমূল্য নির্ধারণ হয় ১১৭ টাকা। এর চেয়ে ২% বেশি কমে কেনাবেচা হওয়ার কথা ছিল। তবে কিছুদিন ১২০ টাকায় বিনিময় হলেও পরে দাম উঠে যায় ১২৬ থেকে ১২৭ টাকায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এ ধরনের ব্যবস্থাকে উঠিয়ে দিয়ে মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলছেন। এতে সমর্থন দিচ্ছেন অর্থনীতিবিদরা। IMF এর যেটা পরামর্শ ছিল যে পরীক্ষামূলকভাবে প্রথমে আপনারা ছেড়ে দিতে পারেন, তারপর যদি দেখেন যে এরপরে ভলাটিলিটি অনেক বেড়ে গেছে আবার ক্রলিং পেগে ফিরে আসতে হবে, যে বাজারকে আরও ক্লোজলি মনিটর করবে, আরও কন্ট্রোল ব্যবস্থা নিতে পারেন। কাজে অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই। ডলারের বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি উল্লেখ করে ব্যাংক কর্মকর্তারা বলছেন চিন্তা ভাবনা করেই বাজারের উপর ছেড়ে দেয়া উচিত হবে। ইন্টারব্যাংকটা যেদিন আমরা বুঝতে পারবো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, যেদিন আমরা দেখতে পাবো যে মার্কেট ডিপেন্ডেন্সির রেমিটেন্স থেকে ইন্টারব্যাংকের উপর সবচেয়ে বেশি, এটা আমরা 22-এর আগে দেখতে পেয়েছি, ওই রকমটা হতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম যে দিস ইজ দ্য টাইম। এখন যেহেতু ওই পর্যায়ে আমরা যেতে পারি নাই এবং আমি এখনো দেখছি যে মাঝে মাঝে একটা টাইটনেস আসে, সো একটা অনিশ্চিত অবস্থা আছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে ডলার বাজারমুখী হবে এবং মুদ্রা বাজারে যাতে কোনো ধরনের অস্থিরতা না থাকে সেজন্য নজরদারিও থাকবে। বৈদেশিক মুদ্রা ফরেন এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ রেট এটা বাজারমুখী হবে এবং বাজারমুখী যাতে হয় বাংলাদেশ ব্যাংক সেই বিষয়ে কাজ করবে এবং এই জন্য যতটুকু নিয়ন্ত্রণ রাখা দরকার বাজারমুখী করার জন্য সেটুকু নিয়ন্ত্রণও বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে। বর্তমানে ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ১২২ টাকা, তবে খোলা বাজারে ১২৪ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী সহ বিশ্বের চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্রের USAIDর সাহায্য পুনরায় চালুর উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন কংগ্রেসম্যান। একই সঙ্গে প্রশ্ন তুলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ঘোষিত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সে খবর জানাচ্ছেন লস্কর মামুন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে তাদের মানবিক সহায়তা সংস্থা USAIDর মাধ্যমে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিশ্বের প্রভাবশালী এই দেশটি। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পাওয়া শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ সহ অন্যান্য দেশে USAIDর সব ধরনের সহায়তা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া অন্তত 13 লাখ শরণার্থী। এবার এ নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন মার্কিন কংগ্রেসম্যান। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ প্রসঙ্গে তির্যক মন্তব্য করেন মার্কিন এই রাজনীতিবিদ। কংগ্রেসের উচিত এই শুল্ক আরোপের কর্তৃত্ব পুনরুদ্ধার করা এবং শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে এককভাবে এসব শুল্ক আরোপের অনুমতি না দেয়া। মার্কিন সংবিধানে বলা আছে শুল্ক আরোপের মূল দায়িত্ব আসলে কংগ্রেসের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর হিলটপে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন 64 বছর বয়সী কংগ্রেসম্যান মার্ক টেকানো। সংগঠনটির ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনার ডার্সি এল হাউক। যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত হাজারো বাংলাদেশিদের সংগঠন AABEA এর ক্যালিফোর্নিয়ার নতুন নেতৃত্ব বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এখন আমাদের নিজেদের সফলতা আমরা কাজে লাগাতে চাই ফর আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশের উন্নতির জন্য। ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করা যে তোমরা স্টেম কারিকুলামের সাথে আরো ইন্টারেস্টেড হও। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা বাঙালি কমিউনিটিরা অনেক রকমের উপকার পাচ্ছি। প্রকৌশলী চমক হাসানের সঞ্চালনায় আলোচনা সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সুরের মূর্ছনায় মুগ্ধ হন অতিথিরা। লস্কর আল মামুন,
সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। প্রাথমিক তদন্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম খুঁজে পেয়েছে দুদক। এছাড়া বিসিবির অধীনে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের দল বাছাইয়েও আর্থিক অনিয়মের দাবি দুদকের সহকারী পরিচালকদের। সকালে সুনির্দিষ্ট 3টি অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে যান দুদকের একটি দল। এ সময় 1 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালান তারা। 3টি অভিযোগের সঙ্গেই আর্থিক অনিয়মের যোগসাজশ থাকায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেন তারা। বিপিএলের গত আসরে টিকিট বিক্রি করে 13 কোটি টাকা আয় করে বিসিবি, অথচ তার আগের 8 আসর মিলিয়ে আয় দেখানো হয় মাত্র 15.5 কোটি টাকা। দুদকের সন্দেহ, এখান থেকে টাকা সরিয়েছেন তৎকালীন কর্তারা। পাশাপাশি বিসিবির 3য় বিভাগ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাব নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলেও সন্দেহ তাদের। সকল নথিপত্র হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এদিকে এই সিদ্ধান্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। আরেকটা ব্যাপার আছে যে টিকিট সেলিং এর ব্যাপারে 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে 3য় দিনের মতো অনুশীলন করছে টাইগাররা। প্রথমবারের মতো উপস্থিত হেড কোচ সহ দলের সব সদস্যরা। 2 ম্যাচ টেস্ট সিরিজে সামনে রেখে গেল রোববার থেকে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন, কিন্তু ডিপিএল এর কারণে প্রথম দিন সব ক্রিকেটার আর সোমবারের অনুশীলনে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স, ছিলেন স্পিন বোলিং কোচ সোহেল ইসলামও। নতুন ফিল্ডিং কোচের অধীনে সকাল 8:30টায় শুরু হয় ক্রিকেটারদের প্রস্তুতি। 3য় দিনের মতো নেটে গতির ঝড় তুলেছেন পেসাররা। এরপর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ক্লাসে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুল শান্তরা। 20 এপ্রিল প্রথম টেস্টের আগে আরও 4 সেশন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। নতুন টেস্ট সাইকেল শুরুর আগে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ, জালিয়াতির মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। টিউলিপ সিদ্দিক ও রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বিএনপির বৈঠক। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। 5 বছর সরকারকে রাখার বিষয়ে জনগণ বলেছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।